This is not a local battle. ফুরিয়ে আসছে নেতানিয়াহুর সময়, জঘন্য পাপের শাস্তি পাচ্ছে মানবতা বিরোধী ইসরায়েলি প্রধানমন্ত্রী। মরণ ব্যাধি ক্যান্সারে আক্রান্ত বর্বর বেনিয়ামিন নেতানিয়াহু নিজেই স্বীকার করেছেন চাঞ্চল্য ছড়ানো এই ঘটনা। প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে চিকিৎসা নিচ্ছিলেন বলেও জানান তিনি। They seek to bring the Middle East and the world back. আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না, এই ঘটনারই সাক্ষী হলো পুরো বিশ্ব, যার হাতে লেগে আছে হাজারো নিরীহ ফিলিস্তিনির রক্ত। সেই বর্বর ইসরায়েলি প্রধানমন্ত্রী মরণব্যাধি ক্যান্সারের সাথে পাঞ্জা লড়ছেন। চাঞ্চল্যকর এই স্বীকারোক্তিতে ইসরায়েলের দীর্ঘতম সময়ের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিজেই প্রকাশ করেছেন তার ক্যান্সারে আক্রান্ত হওয়ার তথ্য। যুদ্ধের শুরু থেকে দীর্ঘ সময় জনসম্মুখে দেখা যায়নি তাকে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর এই দীর্ঘ অনুপস্থিতি জন্ম দিয়েছিল অজস্র রহস্যের। রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে সাধারণ মানুষের মনে প্রশ্ন জেগেছিল, নেতানিয়াহু কি তবে আর বেঁচে নেই? কেউ কেউ আবার দাবি করেছিলেন যুদ্ধের কঠিন পরিস্থিতিতে তিনি হয়তো কোনো গোপন বাংকারে আত্মগোপন করেছেন। জল্পনা কল্পনা যখন তুঙ্গে, ঠিক তখনই সামনে এলো একেবারেই অবিশ্বাস্য ও অকল্পনীয় এক সত্য, যা শুনে হয়তো মুসলিম বিশ্বের অনেকেই খুশি হবেন। গাজায় হাজারো শিশুর রক্তে রঞ্জিত যার হাত, সেই ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবার জানালেন নিজের গোপন মরণব্যাধি ক্যান্সারের কথা। যুদ্ধের ভয়াবহতার মাঝেই মরণঘাতী এই রোগের সাথে লড়াইয়ের কথা স্বীকার করলেন তিনি। তার প্রোস্টেটে ধরা পড়েছিল ম্যালিগনেন্ট টিউমার অর্থাৎ ক্যান্সার। গত ফেব্রুয়ারিতে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষায় এই দুঃসংবাদ পাওয়ার পর তিনি অনেকটা নিভৃতেই এর চিকিৎসা শুরু করেন। রিপোর্ট অনুযায়ী তার প্রোস্টেটে 1 সেন্টিমিটারের চেয়েও ছোট একটি ম্যালিগনেন্ট টিউমার শনাক্ত হয়েছিল। চিকিৎসকদের পরামর্শে তিনি দ্রুত টার্গেটেড রেডিয়েশন থেরাপি গ্রহণ করেন। দর্শকদের অনুরোধ করব একটা মুহূর্ত না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। আমরা বেশি কথা না বাড়িয়ে সরাসরি দেখে আসবো কাঙ্ক্ষিত সব ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে দিবেন পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে দেখার জন্য। আর যারা আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনারা কি কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। চলুন দর্শক, ভিডিওটিতে আমরা একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সব ভিডিওর আলোচনা দেখে আসি। This is not a local battle. ফুরিয়ে আসছে নেতানিয়াহুর সময়, জঘন্য পাপের শাস্তি পাচ্ছে মানবতা বিরোধী ইসরায়েলি প্রধানমন্ত্রী। মরণ ব্যাধি ক্যান্সারে আক্রান্ত বর্বর বেনিয়ামিন নেতানিয়াহু নিজেই স্বীকার করেছেন চাঞ্চল্য ছড়ানো এই ঘটনা। প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে চিকিৎসা নিচ্ছিলেন বলেও জানান তিনি। They seek to bring the Middle East and the world back. আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না, এই ঘটনারই সাক্ষী হলো পুরো বিশ্ব, যার হাতে লেগে আছে হাজারো নিরীহ ফিলিস্তিনির রক্ত। সেই বর্বর ইসরায়েলি প্রধানমন্ত্রী মরণব্যাধি ক্যান্সারের সাথে পাঞ্জা লড়ছেন। চাঞ্চল্যকর এই স্বীকারোক্তিতে ইসরায়েলের দীর্ঘতম সময়ের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিজেই প্রকাশ করেছেন তার ক্যান্সারে আক্রান্ত হওয়ার তথ্য। যুদ্ধের শুরু থেকে দীর্ঘ সময় জনসম্মুখে দেখা যায়নি তাকে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর এই দীর্ঘ অনুপস্থিতি জন্ম দিয়েছিল অজস্র রহস্যের। রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে সাধারণ মানুষের মনে প্রশ্ন জেগেছিল, নেতানিয়াহু কি তবে আর বেঁচে নেই? কেউ কেউ আবার দাবি করেছিলেন যুদ্ধের কঠিন পরিস্থিতিতে তিনি হয়তো কোনো গোপন বাংকারে আত্মগোপন করেছেন। জল্পনা কল্পনা যখন তুঙ্গে, ঠিক তখনই সামনে এলো একেবারেই অবিশ্বাস্য ও অকল্পনীয় এক সত্য, যা শুনে হয়তো মুসলিম বিশ্বের অনেকেই খুশি হবেন। গাজায় হাজারো শিশুর রক্তে রঞ্জিত যার হাত, সেই ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবার জানালেন নিজের গোপন মরণব্যাধি ক্যান্সারের কথা। যুদ্ধের ভয়াবহতার মাঝেই মরণঘাতী এই রোগের সাথে লড়াইয়ের কথা স্বীকার করলেন তিনি। তার প্রোস্টেটে ধরা পড়েছিল ম্যালিগনেন্ট টিউমার অর্থাৎ ক্যান্সার। গত ফেব্রুয়ারিতে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষায় এই দুঃসংবাদ পাওয়ার পর তিনি অনেকটা নিভৃতেই এর চিকিৎসা শুরু করেন। রিপোর্ট অনুযায়ী তার প্রোস্টেটে 1 সেন্টিমিটারের চেয়েও ছোট একটি ম্যালিগনেন্ট টিউমার শনাক্ত হয়েছিল। চিকিৎসকদের পরামর্শে তিনি দ্রুত টার্গেটেড রেডিয়েশন থেরাপি গ্রহণ করেন। This is not a local battle. ফুরিয়ে আসছে নেতানিয়াহুর সময়, জঘন্য পাপের শাস্তি পাচ্ছে মানবতা বিরোধী ইসরায়েলি প্রধানমন্ত্রী। মরণ ব্যাধি ক্যান্সারে আক্রান্ত বর্বর বেনিয়ামিন নেতানিয়াহু নিজেই স্বীকার করেছেন চাঞ্চল্য ছড়ানো এই ঘটনা। প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে চিকিৎসা নিচ্ছিলেন বলেও জানান তিনি। ইসরায়েলের দীর্ঘতম সময়ের এই শাসক জানান রোগটি প্রাথমিক পর্যায়ে ধরা পড়ায় বর্তমানে তিনি বিপদমুক্ত। তবে এই খবর প্রকাশের পর বিশ্বজুড়ে তৈরি হয়েছে তীব্র আলোচনার
আলোচনার ঝড়। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির মধ্যে একজন শীর্ষ নেতার এই স্বাস্থ্য সংকট নতুন করে প্রশ্ন তুলেছে ক্ষমতা, রাজনীতি এবং নিয়তির কঠিন বাস্তবতা নিয়ে। They seek to bring the Middle East and the world back. আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। এই ঘটনারই সাক্ষী হলো পুরো বিশ্ব, যার হাতে লেগে আছে হাজারো নিরীহ ফিলিস্তিনি রক্ত। সেই বর্বর ইসরায়েলি প্রধানমন্ত্রী মরণব্যাধি ক্যান্সারের সাথে পাঞ্জা লড়ছেন। চাঞ্চল্যকর এই স্বীকারোক্তিতে ইসরায়েলের দীর্ঘতম সময়ের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিজেই প্রকাশ করেছেন তার ক্যান্সারে আক্রান্ত হওয়ার তথ্য। দীর্ঘদিন গোপন থাকার পর এবার তিনি জানান প্রোস্টেট ক্যান্সারের চিকিৎসা নিচ্ছেন তিনি গত ডিসেম্বর থেকেই। ৭৬ বছর বয়সী এই নেতা বলেন নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে তার শরীরে প্রাথমিক পর্যায়ে একটি মেলিগন্যান্ট টিউমার শনাক্ত করা হয়। আকারে ছোট হলেও এটি ছিল ক্যান্সার জনিত। তবে দ্রুত চিকিৎসা শুরু হওয়ায় বর্তমানে তার শরীরে আর কোনো ক্ষতিকর কোষের অস্তিত্ব নেই বলে দাবি করেন তিনি। To stop the curse of a nuclear Iran. গত বছর ডিসেম্বরেই তিনি প্রোস্টেট গ্রন্থি বড় হয়ে যাওয়ার কারণে একটি অস্ত্রোপচার করিয়েছিলেন। তখন ইসরায়েল সরকারের পক্ষ থেকে শুধু অস্ত্রোপচারের বিষয়টি জানানো হলেও ক্যান্সারের তথ্য গোপন রাখা হয়। সর্বশেষ স্বাস্থ্য পরীক্ষার পরই বিষয়টি প্রথমবারের মতো প্রকাশ্যে আসে। এই তথ্য প্রকাশের সময় নিয়েও তৈরি হয়েছে আলোচনা। প্রতিবেদনে জানা যায় প্রায় 2 মাস ধরে বিষয়টি গোপন রাখা হয়েছিল। নেতানিয়াহুর দাবি এই সিদ্ধান্ত ছিল রাজনৈতিকভাবে সংবেদনশীল পরিস্থিতির কারণে। তার আশঙ্কা ছিল বিশেষ করে ইরান এবং তার মিত্ররা এই তথ্যকে ইসরায়েলের দুর্বলতা হিসেবে ব্যবহার করতে পারে। বর্তমান মধ্যপ্রাচ্য পরিস্থিতি, নিরাপত্তা সংকট এবং চলমান উত্তেজনার প্রেক্ষাপটে নিজের অসুস্থতার খবর প্রকাশ করলে তা প্রতিপক্ষের জন্য সুবিধা হয়ে উঠতে পারে বলেও মন্তব্য করেন তিনি। Barriers between Israel and our neighbors. এই ঘোষণার পর আন্তর্জাতিক অঙ্গনে শুরু হয়েছে নানা আলোচনা। বিশেষ করে মধ্যপ্রাচ্যের চলমান রাজনৈতিক উত্তেজনার মধ্যে একজন শীর্ষ নেতার শারীরিক অবস্থা কতটা প্রভাব ফেলতে পারে তা নিয়েও বিশ্লেষণ চলছে। সব মিলিয়ে একজন শক্তিশালী রাজনৈতিক নেতার ব্যক্তিগত স্বাস্থ্য সংকট এখন পরিণত হয়েছে কূটনৈতিক আলোচনার নতুন এক অধ্যায়ে, যা ভবিষ্যতের আঞ্চলিক রাজনীতিতে প্রভাব ফেলতে পারে বলেই মনে করছেন বিশ্লেষকরা। যুদ্ধের শুরু থেকে দীর্ঘ সময় জনসম্মুখে দেখা যায়নি তাকে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর এই দীর্ঘ অনুপস্থিতি জন্ম দিয়েছিল অজস্র রহস্যের। রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে সাধারণ মানুষের মনে প্রশ্ন জেগেছিল, নেতানিয়াহু কি তবে আর বেঁচে নেই? কেউ কেউ আবার দাবি করেছিলেন যুদ্ধের কঠিন পরিস্থিতিতে তিনি হয়তো কোনো গোপন বাংকারে আত্মগোপন করেছেন। জল্পনা কল্পনা যখন তুঙ্গে, ঠিক তখনই সামনে এলো একেবারেই অবিশ্বাস্য ও অকল্পনীয় এক সত্য, যা শুনে হয়তো মুসলিম বিশ্বের অনেকেই খুশি হবেন। অবশেষে নীরবতা ভেঙে নেতানিয়াহু নিজেই জানালেন সেই ভয়ানক কঠিন দিনগুলোর কথা। তিনি প্রকাশ করেছেন গত কয়েক মাস তিনি প্রাণঘাতী রোগের বিরুদ্ধে যুদ্ধ করছিলেন। তার প্রোস্টেটে ধরা পড়েছিল ম্যালিগনেন্ট টিউমার অর্থাৎ ক্যান্সার। গত ফেব্রুয়ারিতে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষায় এই দুঃসংবাদ পাওয়ার পর তিনি অনেকটা নিভৃতেই এর চিকিৎসা শুরু করেন। রিপোর্ট অনুযায়ী তার প্রোস্টেটে 1 সেন্টিমিটারের চেয়েও ছোট একটি ম্যালিগনেন্ট টিউমার শনাক্ত হয়েছিল। চিকিৎসকদের পরামর্শে তিনি দ্রুত টার্গেটেড রেডিয়েশন থেরাপি গ্রহণ করেন। নেতানিয়াহু জানিয়েছেন ইরান ও তার মিত্ররা যাতে এই অসুস্থতাকে ইসরায়েলের দুর্বলতা হিসেবে ব্যবহার করতে না পারে, সেজন্যই তিনি বিষয়টি এতদিন সম্পূর্ণ গোপন রেখেছিলেন। তবে ক্যান্সারটি একদম প্রাথমিক পর্যায়ে ধরা পড়েছিল। বর্তমানে তিনি সম্পূর্ণ সুস্থ এবং তার শরীরে ক্যান্সার কোষের আর কোনো অস্তিত্ব নেই বলে চিকিৎসকরা নিশ্চিত করেছেন। মৃত্যুর গুজব আর আত্মগোপনের জল্পনাকে উড়িয়ে দিয়ে তিনি এখন আগের চেয়েও বেশি আত্মবিশ্বাসের সাথে রাষ্ট্রীয় দায়িত্বে ফিরেছেন বলে জানিয়েছেন। তবে নেতানিয়াহুর এই বেঁচে ফেরার খবরে বিশ্বজুড়ে, বিশেষ করে মুসলিম বিশ্বে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। গাজা ও লেবাননে যে অমানবিক হত্যাযজ্ঞ তিনি চালিয়েছেন তার পরিপ্রেক্ষিতে অনেকেই মনে করছেন এত বড় অপরাধীর বিনাশ এত সহজে হওয়ার নয়, বরং পাপী মরে না সহজে, এই প্রবাদটিই যেন এখানে সত্য হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই মন্তব্য করছেন এই অভিশপ্ত শাসকের পতন হলেই কেবল মধ্যপ্রাচ্যের শান্তির সুবাতাস বইতে পারে। গাজায় হাজারো শিশুর রক্তে রঞ্জিত যার হাত, সেই ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবার জানালেন নিজের গোপন মরণব্যাধি ক্যান্সারের কথা। যুদ্ধের ভয়াবহতার মাঝেই মরণঘাতী এই রোগের সাথে লড়াইয়ের কথা স্বীকার করলেন তিনি।
বিস্তারিত জানাচ্ছেন মেহেদি হাসান। মরণব্যাধি ক্যান্সারের কবলে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। দীর্ঘ সময় গোপন থাকার পর অবশেষে তার এই অসুস্থতার তথ্য প্রকাশ্যে এসেছে, যা সাম্প্রতিক স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন প্রকাশের মধ্য দিয়ে নিশ্চিত করা হয়েছে। 24 এপ্রিল মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন জানিয়েছে, গত ডিসেম্বর থেকে প্রোস্টেট ক্যান্সারের চিকিৎসা নিচ্ছে নেতানিয়াহু। 2024 সালের ডিসেম্বরে প্রোস্টেট গ্রন্থি বড় হয়ে যাওয়ার কারণে একটি অস্ত্রোপচার করা হয়েছিল, তবে সে সময় ক্যান্সারের বিষয়টি উল্লেখ করা হয়নি। ফলে অস্ত্রোপচারের পর থেকেই চিকিৎসা চলছিল বলে পরবর্তী তথ্য থেকে স্পষ্ট হয়। এরপর সর্বশেষ স্বাস্থ্য পরীক্ষায় চিকিৎসকরা তার প্রোস্টেটে 1 সেন্টিমিটারের কম আকারের একটি ম্যালিগন্যান্ট টিউমার শনাক্ত করেন। তবে একই প্রতিবেদনে জানানো হয়, বর্তমান পরীক্ষাগুলোতে আর কোনো ক্ষতিকর কোষ বা সংক্রমণের লক্ষণ পাওয়া যায়নি। 32 ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র 15,000 টাকায়, সাথে পাচ্ছেন 3 বছরের প্যানেল ওয়ারেন্টি। এই অবস্থার ব্যাখ্যায় চিকিৎসকদের পক্ষ থেকে প্রকাশিত দুটি আনুষ্ঠানিক পত্রে উল্লেখ করা হয়েছে, রোগটি প্রাথমিক পর্যায়ে শনাক্ত হওয়ায় এটি শরীরের অন্য কোথাও ছড়িয়ে পড়েনি। একই সঙ্গে প্রয়োজনীয় চিকিৎসার পর বর্তমানে তিনি বিপদমুক্ত অবস্থায় রয়েছেন বলেও সেখানে জানানো হয়। এরপর বিষয়টি প্রকাশ্যে বিলম্বের কারণ ব্যাখ্যা করতে গিয়ে নেতানিয়াহু জানান, ইরান ও তার মিত্ররা যেন এই তথ্যকে রাজনৈতিকভাবে ব্যবহার করতে না পারে, সেজন্যই তিনি এতদিন বিষয়টি গোপন রেখেছিলেন। একই সঙ্গে পূর্বেও তার স্বাস্থ্য সংক্রান্ত তথ্য প্রকাশ্যে দেরির বিষয়টি আলোচনায় এসেছে। অন্যদিকে তার সাম্প্রতিক শারীরিক অবস্থার ধারাবাহিকতায় দেখা যায় 2023 সালে তার হার্টে পেসমেকার বসানো হয়েছিল এবং 2024 সালে একাধিক অস্ত্রোপচার করা হয়েছে। এর সঙ্গে বর্তমান ক্যান্সার চিকিৎসার তথ্য যুক্ত হয়ে সামগ্রিক স্বাস্থ্য পরিস্থিতির একটি ধারাবাহিক চিত্র তৈরি করেছে। সর্বশেষ চিকিৎসকদের ছাড়পত্র পাওয়ার পর তিনি বর্তমানে দাপ্তরিক দায়িত্ব পালন করছেন বলে প্রধানমন্ত্রীর কার্যালয় নিশ্চিত করেছে। এর মাধ্যমে তার শারীরিক অবস্থা এবং দায়িত্ব পালনের সক্ষমতা সম্পর্কে সর্বশেষ অবস্থান জানানো হয়েছে। IAEA এর হিসাব বলছে, ইরানের কাছে প্রায় 440 কেজি 60% সমৃদ্ধ ইউরেনিয়াম আছে। সংখ্যাটা অনেক কম মনে হচ্ছে, কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে বিস্ফোরণের সম্ভাবনা। কারণ এই পরিমাণ ইউরেনিয়াম যদি 90% উন্নীত করা যায়, তাহলে তাত্ত্বিকভাবে 10টির মতো পারমাণবিক বোমা তৈরি করা সম্ভব। এখানেই এসে রাজনীতি আর বিজ্ঞান হাত ধরাধরি করে হাঁটে। একদিকে ডোনাল্ড ট্রাম্প বলছেন ইরানকে থামাতে হবে, তাদের সমৃদ্ধকরণ বন্ধ করতে হবে। এই দাবি শুধু ট্রাম্পের না, বরং আমেরিকার যত প্রেসিডেন্ট ক্ষমতায় এসেছেন তাদের সবারই। অন্যদিকে ইরান বলছে তাদের কর্মসূচি শুধু বিদ্যুতের জন্য। এই দেশের কথার এই টানাপোড়েন নতুন নয়। 2015 সালের পারমাণবিক চুক্তি, তারপর 2018 সালে যুক্তরাষ্ট্রের সরে যাওয়া, সব মিলিয়ে এক অদ্ভুত দাবা খেলা চলছে। কিন্তু দাবার গুটির মতোই এখানে সময় গুরুত্বপূর্ণ। বিজ্ঞানীরা হিসাব করে বলছেন, যদি কারো কাছে ইতোমধ্যে 60% সমৃদ্ধ ইউরেনিয়াম থাকে, তাহলে সেটিকে 90% নিতে সময় লাগতে পারে মাত্র কয়েক সপ্তাহ। ম্যাসাচুসেটসের অধ্যাপক টেড পস্টল এই হিসাব দিয়ে বলেছেন, যেখানে 0 থেকে 60% যেতে লাগে বছর, সেখানে 60 থেকে 90% যেতে লাগে মাত্র 4 থেকে 5 সপ্তাহ। এটা যেন রান্নাঘরের গল্প। ভাত বসাতে সময় লাগে, কিন্তু একবার সেদ্ধ হয়ে গেলে ভাত জাউ হয়ে যেতে সময় লাগে না। ইরানের ক্ষেত্রেও একই কথা। তাদের কাছে শুধু আধুনিক IR-6 সেন্ট্রিফিউজই নেই, হাজার হাজার পুরনো যন্ত্রও আছে। এই যন্ত্রগুলো একসঙ্গে কাজ করলে যে পরিমাণ সেপারেটিভ ওয়ার্ক ইউনিট তৈরি হয়, তা দিয়ে দ্রুত সমৃদ্ধকরণ সম্ভব। আর এই প্রক্রিয়া এমন নয় যে বিশাল কারখানা লাগবে। একটা ছোট অ্যাপার্টমেন্টের জায়গাতেও এটা করা সম্ভব। এই জায়গাটাতেই ভয়টা সবচেয়ে বেশি। কারণ একটি দেশ যদি চায়, খুব গোপনে এই কাজটা চালিয়ে যেতে পারে, এমনকি ভূগর্ভস্থ স্থাপনাতেও। ফলে বাইরে থেকে বোমা মেরে সব ধ্বংস করে দেওয়া যায়, এই ধারণাটাও পুরোপুরি ঠিক নয়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি একবার বলেছিলেন, প্রযুক্তিকে বোমা মেরে ধ্বংস করা যায় না। কথাটা শুনতে আবেগীয় মনে হলেও ভেতরে আছে কঠিন বাস্তবতা। কারণ প্রযুক্তি একবার আয়ত্তে এলে তার সহজে হারিয়ে যায় না। এখন প্রশ্ন আসে, ইরান কি সত্যিই বোমা বানাবে?
না, এর উত্তর সরল নয়। কারণ পারমাণবিক অস্ত্র বানানো মানে শুধু ইউরেনিয়াম সমৃদ্ধ করা নয়, এর সঙ্গে লাগে ডিজাইন, বিস্ফোরণ ব্যবস্থা, ডেলিভারি সিস্টেম, সব মিলিয়ে এক জটিল প্রক্রিয়া। তবে এটাও সত্য, ইউরেনিয়াম সমৃদ্ধকরণই সবচেয়ে বড় বাধা। সেটি যদি প্রায় সম্পন্ন হয়ে যায় তাহলে বাকি পথটুকু তুলনামূলকভাবে ছোট হয়ে আসে। বিশ্বে এখন মাত্র 9টি দেশের কাছে পারমাণবিক অস্ত্র আছে। এর মধ্যে সবচেয়ে বেশি রয়েছে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের কাছে। বাকিদের মধ্যে চীন, ফ্রান্স, যুক্তরাজ্য, ভারত, পাকিস্তান, উত্তর কোরিয়া। আর এক রহস্যময় নাম ইসরায়েল, যারা কখনো স্বীকারও করে না, অস্বীকারও করে না। এই তালিকায় ইরানের নাম নেই। কিন্তু প্রশ্নটা হলো কতদিন নেই? কারণ বাস্তবতা বলছে ইরান এখন থ্রেশহোল্ড স্টেট, অর্থাৎ এমন এক অবস্থানে এসে দাঁড়িয়েছে যেখান থেকে চাইলে খুব দ্রুত অস্ত্র তৈরি করার পথে হাঁটা সম্ভব। আর এই অবস্থাটাই আন্তর্জাতিক রাজনীতির সবচেয়ে ভয়ের জায়গা। একদিকে পশ্চিমা দেশগুলো চায় ইরানকে থামাতে, অন্যদিকে ইরান মনে করে এটি তাদের অধিকার। এই টানাপোড়েনের মাঝখানে সাধারণ মানুষ দাঁড়িয়ে আছে। এখন জানি আসলে এই ইউরেনিয়াম কি। ইউরেনিয়ামকে যদি আপনি একরকম লাজুক ধাতু ভাবেন তবে ভুল করবেন না। এটি প্রকৃতিতে আছে, কিন্তু এমনভাবে লুকিয়ে থাকে যে তাকে কাজে লাগাতে হলে বেশ কিছু কৌশল জানা চাই। পাথরের ভেতর থেকে তাকে বের করা, তারপর ধাপে ধাপে তাকে বদলে ফেলা। একসময় সেই ধাতুই হয়ে ওঠে বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি, আবার কখনো হয়ে ওঠে বোমার প্রাণ। প্রথমে আসে ইয়েলো কেক। নাম শুনে মনে হতে পারে মিষ্টান্ন, কিন্তু বাস্তবে এটি গাঢ় রঙের এক ধরনের পাউডার। তারপর রাসায়নিক প্রক্রিয়ায় তা হয় সবুজ লবণ, সেখান থেকে সাদা স্ফটিক, আর শেষে গ্যাসে রূপান্তরিত হয়ে ঢুকে পড়ে সেন্ট্রিফিউজ নামের যন্ত্রে। এই সেন্ট্রিফিউজগুলো এমনভাবে ঘোরে যেন পৃথিবীর সব ঝড় একসঙ্গে এসে ভিড় করেছে। প্রতি সেকেন্ডে 1000 বার ঘুরে তারা ভারী আর হালকা কণাকে আলাদা করে ফেলে। এখানেই শুরু সমৃদ্ধকরণ, যে প্রক্রিয়ায় ইউরেনিয়ামের ভেতরের U-235 নামের হালকা এবং বেশি তেজস্ক্রিয় অংশটিকে আলাদা করা হয়। প্রাকৃতিক অবস্থায় U-235 থাকে মাত্র 0.7%, কিন্তু এটাকে 3 থেকে 5% আনলেই বিদ্যুৎ কেন্দ্রে চলে, আর 90% আনলে তৈরি হয় পারমাণবিক বোমা। এই হিসাবটাই আসলে নাটক, কারণ 0.7 থেকে 20% ওঠা মানে পাহাড়ে চড়া। কিন্তু একবার যদি 60% পৌঁছে যাওয়া যায় তাহলে 90% যাওয়া অনেকটা পাহাড়ের চূড়া থেকে নিচে নামার মতো সহজ। এই কথাটাই এখন ইরানকে নিয়ে সবচেয়ে বড় উদ্বেগ। শেষমেশ কথা একটাই, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কোনো সাধারণ বিজ্ঞান নয়, এটি ক্ষমতার ভাষা। যে এই ভাষা জানে সে বিশ্ব রাজনীতিতে নিজের জায়গা তৈরি করে নিতে পারে, আর যে জানে না সে অন্যের কথায় মাথা নেড়ে যায়। ইরান এখন সেই ভাষা শিখে ফেলেছে। শুধু প্রশ্ন, তারা সেটি কবিতা লিখতে ব্যবহার করবে না যুদ্ধের ঘোষণা দিতে। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ইতিমধ্যে আপনারা ভিডিওর আলোচনা দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। এ বিষয়ে আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। দর্শক, আজকের জন্য এতটুকুই ভিডিও ছিল। আর পরবর্তী আপডেট খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে দিবেন। আল্লাহ হাফেজ।